এই কি খবর বাচ্চারা? ওই যে আমাদের যে ক্লাসটা বাকি ছিল, ক্লাসের অংশটুকু এটা হচ্ছে রেকর্ডেড করে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই রেকর্ডেড ভিডিওটা দেখে ফেলবে, যাতে ক্লাসের বাকি অংশটুকু তোমরা পড়ে ফেলতে পারো। ঠিক আছে? তো আমরা স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু সম্পর্কে পড়েছিলাম। তো নর্মালি টিস্যু অ্যাকচুয়ালি কি বলো? টিস্যু হচ্ছে কয়েকটা কোষের সমাহার। একই ধরনের কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে টিস্যু বা কলা। ঠিক আছে? তো যেহেতু স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা বলছি, এই স্নায়ু টিস্যু বা স্নায়ু কলার একক থাকবে। এই স্নায়ু টিস্যু বা স্নায়ু কলার একক হচ্ছে তোমার নিউরন বা স্নায়ুকোষ। নিউরন বা স্নায়ুকোষ। তোমাদের ইতিমধ্যেই আমি প্রিভিয়াস অংশে নিউরন কিভাবে আঁকতে হবে তার লেবেলিং সেটা দেখিয়ে ফেলেছি। ঠিক আছে? নিউরন বা স্নায়ুকোষ, এবং মাথায় রাখবা এটা হচ্ছে প্রাণী দেহে সব থেকে লম্বা কোষ হচ্ছে তোমার নিউরন বা স্নায়ুকোষ। এটা তোমরা এইচএসসি তে গিয়ে পড়বা। ঠিক আছে? আচ্ছা, দেন চলে আসো দুইটা অংশটা আমরা পড়ে ফেলছি। কোষ দেহ, হ্যাঁ, কোষ দেহের মধ্যে কি থাকে, কোষ দেহের যে আবরণ এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ভিতরে সাইটোপ্লাজম থাকবে, তারপর নিউক্লিয়াস থাকবে, এগুলো আমরা পড়ে ফেলছি। প্রলম্বিত অংশ অর্থাৎ বডি থেকে যেগুলো লম্বালম্বি বের হচ্ছে, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বডি থেকে বের হয়ে যায়, এই যে এটা বডি থেকে বের হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে বডির ভেতরে প্রবেশ করছে। ঠিক আছে? সো ডেনড্রাইট এবং এক্সন দুই ধরনের প্রলম্বিত অংশ বা অ্যাপেন্ডেজেস থাকে। ঠিক আছে? ওকে, দেখেছো? এগুলো আমরা সবকিছু পড়ে ফেলেছি। তাও নিউরোলেমা কি, এক্সনের চারদিকের পাতলা আবরণ আমরা দেখিয়েছি। তারপর হচ্ছে মায়েলিন শীথ। নিউরালেমা এবং এক্সনের মধ্যবর্তী অঞ্চলে যে পদার্থের স্তর থাকে সেটা হচ্ছে কি মায়েলিন শীথ। তো আমরা যদি আমাদের ওই স্লাইডটায় চলে যাই, যেখানে নিউরন এঁকেছিলাম, এই যে নিউরন যদি দেখাই, এই যে বলতে পারো এই অংশটা হচ্ছে আমার মায়েলিন শীথ। ঠিক আছে? এই যে এক্সনের নিচে, আর এই যে এই হলুদ অংশটা এটা হচ্ছে কি নিউরোলেমা। এখানে যদি বলি এটা হচ্ছে মায়েলিন শীথ, আর এইটা হচ্ছে নিউরোলেমা, এই অংশটা। ঠিক আছে? তো নিউরোলেমা এক্সনের মধ্যবর্তী যে অঞ্চল সেটা হচ্ছে মায়ালিন শীথ। এটা কি দিয়ে তৈরি বলো তো? এটা লিপিড জাতীয় সাবস্টেন্স দিয়ে তৈরি। রেনভিয়ারের নোড যে জায়গায় মায়ালিন শীথটা থাকে না। তো নরমালি কি হয়, ধরো এইখানে আছে, এইখানে একটা নোড, এইখানে একটা নোড, এখানে একটা নোড। নোড থেকে নোডে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল গুলা লাফায় লাফায় চলে। ঠিক আছে? এবং এটাকে বলা হচ্ছে স্যালটেটরি মুভমেন্ট। স্যালটেটরি মুভমেন্ট, এই যে নোড থেকে নোড, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এভাবে যে মুভমেন্টটা যাবে বা ইলেকট্রিক সিগন্যালের ট্রান্সমিশন হবে সেটাকে বলা হচ্ছে স্যালটেটরি মুভমেন্ট। লাফিয়ে লাফিয়ে চলা, স্যালটেটরি মুভমেন্ট। ঠিক আছে? ওকে, সিনাপস। সিনাপস কি ভাইয়া? একটা নিউরনের এক্সন আর একটা নিউরনের ডেনড্রনের সাথে যখন একটা ফাঁকা স্থান থাকে কিন্তু তারা বিভিন্ন জিনিসপত্র আদান প্রদান করে, সেটাকে বলা হচ্ছে সিনাপস। আমরা একটু পরে দেখবো সিনাপস কি। এই যে একজন একটা থাকে, ডেনড্রন অনেকগুলা অনেকগুলা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, মানুষের মস্তিষ্কে কতগুলো নিউরন থাকে এটা একটু জেনে রাখতে হবে। 100 বিলিয়ন নিউরন থাকে, এবং প্রত্যেকটা নিউরন আরেকটা একটার সাথে ইন্টার কানেক্টেড থাকে। ইন্টার কানেক্টেড বলতে ভাই এটা কি পেঁচানো থাকে, প্যাচ খাওয়া থাকে? না, প্যাচ খাওয়া থাকে না। ওদের মধ্যে একটা এমন একটা অবস্থান থাকে যে অবস্থানের মাধ্যমে তারা বিভিন্ন রাসায়নিক পদার্থের আদান প্রদান করতে পারে। সেটাকে বলা হচ্ছে সিনাপস। সেটাকে বলা হচ্ছে সিনাপস। যেমন ধরো এটা একটা নিউরন, এটা একটা নিউরন। এই নিউরন এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার সিনাপটিক নব। এটা হচ্ছে সিনাপটিক নব। আবার এই নিউরনের দেখো, এটা হচ্ছে ডেনড্রন। এগুলা কি? ডেনড্রন। এই যে এই নিউরনের ডেনড্রনের সাথে এটার যে একটা একজনের সিনাপটিক নবগুলার বা টার্মিনাল ব্রাঞ্চ, প্রান্তীয় অংশগুলার যে একটা বন্ধন বা আদান প্রদান, ট্রান্সমিশন অফ ডিফারেন্ট সাবস্টেন্স, সেটাকে বলা হচ্ছে সিনাপস। এখানে কি হয়, এই নবগুলো যদি জুম করো, জুম করলে তুমি দেখবে এর মধ্যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, এর মধ্যে একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন গুলা কি হয়, ওই ডেনড্রন আছে না, ডেনড্রনের যে কোষ, কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে, সরি, ওই অ্যাসিটাইল কোলিনটা এখান থেকে বের হয়, বের হয়ে এর মধ্যে প্রবেশ করে। তো এই রাসায়নিক পদার্থ অ্যাসিটোলিনের মাধ্যমে আলটিমেটলি কি হয়, রাসায়নিক যে সিগন্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যালটা এখান থেকে আরেক নিউরনে প্রবেশ করে। এটা বলা হচ্ছে সিনাপস। এটা বলা হচ্ছে সিনাপস। এটা খুব ইম্পর্টেন্ট। আর তোর সিনাপস না থাকলে একটা নিউরন তো সারা বডিতে ঘোরাফেরা করে না। সিনাপস না থাকলে প্রত্যেকটা নিউরন সমন্বয় সাধন করতে পারতো না। সিনাপস না থাকলে 100 বিলিয়ন নিউরনের মধ্যে কানেকশন মেনটেন করতে হতো না। ঠিক আছে? বা পারতো না তারা। আর মানুষের নিউরনগুলোর মধ্যে যত বেশি কানেকশন, তার ব্রেন তত বেশি স্ট্রং, তার থিঙ্কিং ক্যাপাসিটি তত বেশি স্ট্রং। ঠিক আছে? সিনাপস কি দেখো, আমরা বলেছি সিনাপস হচ্ছে দুইটা নিউরনের পরস্পরের মধ্যে একটি জাংশন বা মধ্যবর্তী একটি জাংশন। জাংশন মানে কি, যেখানে অ্যাটাচড হয়। ঠিক আছে? বাট এখানে রিয়েল অ্যাটাচমেন্ট হয় না, এরকম থাকে একটা সিনাপের, একটা ধর নিউরনে এরকম সিনাপটিক নব, আর একটা নিউরনে এরকম সিনাপটিক নব। ঠিক আছে? এদের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, ওদের ট্রান্সমিশন হয়, ওদের ট্রান্সমিশন হয়। ঠিক আছে? ওকে,
নিউরোলেমাকে আমরা বলেছি, নিউরোলেমা হচ্ছে নিউরনের বা একজনের আবরণ হচ্ছে নিউরোলেমা। ওকে, স্নায়ু উদ্দীপনা পরিবহনে সিনাপসের ভূমিকা লেখো। তখন তুমি কিভাবে লিখবা সিনাপসের ভূমিকা? যে সিনাপস হচ্ছে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের একটা জাংশন। তো একটা নিউরন দিয়ে যখন, এই যে ধরো একটা নিউরন একজনকে আমরা জুম করে লিখলাম, এটা সিনাপটিক নব। এটা দিয়ে যখন কোনো ট্রান্সমিশন যাচ্ছে, ট্রান্সমিশনটা যদি আরেকটা নিউরনে ট্রান্সফার না হয় তখন এটা এখানেই থেমে যাবে। তখন কি হয়, আরেকটা নিউরনের সাথে সেটা একটা জাংশন তৈরি করে, যেখানে এই ট্রান্সমিশনটা রাসায়নিক পদার্থ রূপে একটা রাসায়নিক পদার্থের নাম লিখবা, এসিটাইল কোলিন, এর মাধ্যমে আরেকটা নিউরনে প্রবেশ করে। তখন এই নিউরনের উদ্দীপনাটা এই নিউরনে প্রবেশ করলো, এখান থেকে আরেকটা নিউরনের সাথে সে কানেকশন করবে, সিনাপস করবে, এখান থেকে আরেকটা, এইভাবে নিউরন থেকে নিউরনে সিনাপসের মাধ্যমে আলটিমেটলি কি হবে, এই ট্রান্সমিশনটা সম্পন্ন হবে বা উদ্দীপনা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে। তোমার এখানে কামড় দিয়েছে মশা, উদ্দীপনা কোথায় যাচ্ছে, তোমার মস্তিষ্কে যাচ্ছে, ঠিক আছে, বা সুষুম্না কাণ্ডে যাচ্ছে। তখন এখান থেকে ধরো এই পর্যন্ত একটা নিউরন, এখান থেকে এই পর্যন্ত একটা নিউরন, তারপর এখান থেকে আরেকটা নিউরন, তারপর ওই মস্তিষ্কের মধ্যে বিভিন্ন নিউরন আছে প্রসেসিং করার জন্য, ওদের মধ্যে ট্রান্সমিশনটা পাঠাইতে হবে, এইভাবে কানেকশন হবে, ঠিক আছে। নিউরনে কোন অংশে নিউরো হিউমার তরল ধারণ করে? নিউরো হিউমার তরল মানে বোঝো? নিউরো হিউমার বলতে এই যে আমি একটা পদার্থ বললাম না, রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে নিউরো হিউমার বা নিউরো ট্রান্সমিটার। এটা কোত্থেকে বের হয় বলতো? একদম টার্মিনাল ব্রাঞ্চ থেকে বের হয়, মানে আলটিমেটলি সিনাপসের মধ্যে সেটা ধারণ করে, ঠিক আছে। দুটি নিউরনের একজন এবং ডেনড্রাইটের মধ্যে সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল, ফাঁকা থাকে, সম্পূর্ণ কিন্তু লেগে যান, আমরা আগেই বলেছি। ফাঁকা সংযোগস্থলকে কি বলা হয়? বলা হয় সিনাপস। কি বলা হয়? সিনাপস বলা হয়। ওকে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। উদ্দীপকের এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, ঠিক আছে, এটা হচ্ছে টি। এস মানে কি? নিউরন। নিউরনের কাজ যদি ব্যাহত হয় তাহলে কি হবে বলতো? আমাদের টোটাল নার্ভাস সিস্টেম বা স্নায়ু কলাটাই ব্যাহত হবে। তখন আমাদের কোনো স্নায়বিক সমন্বয় থাকবে না, আমাদের কোনো উদ্দীপনা থাকবে না, আমাদের কোনো সেন্স থাকবে না, আমরা দেখবো না, আমরা হচ্ছে কিছু গন্ধ পাবো না, আমরা কিছু শুনতে পাবো না, আমাদের মাসেলের কাজকর্ম ঠিক মতো হবে না, ঠিক আছে, আমাদের বাক শক্তি থাকবে না, আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক মতো চলবে না। মানে অ্যাট ওয়ান সেন্টেন্স উইল ডাই ইমিডিয়েটলি। তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দিলে বা তোমার ব্রেন ডেথ হয়ে গেলে ইউ উইল ডাই, ঠিক আছে, কোনো ধরনের ফাংশনই সম্পন্ন হবে না। আচ্ছা, এটা তো আমরা বলে ফেলেছি নিউরন এ বি, ঠিক আছে। এর গঠন কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে সচিত্র ব্যাখ্যা করো। এর গঠন, এ মানে কি? নিউরন। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কিভাবে সংযুক্ত থাকে? ওই যে সিনাপসটা আমরা দেখিয়েছি কোথায় কোথায়, এই যে সিনাপসটা, তুমি একটা নিউরন আঁকবা, এখানে আরেকটা নিউরন আঁকবা, পরে এখানে বলে দিবা এটা হচ্ছে সিনাপস, ঠিক আছে। একটার সাথে আরেকটা সংযোগবিহীন একটা সংযোগ বা ফাঁকা জায়গা সহ একটা সংযোগ তৈরি করেছে, এটা হচ্ছে সিনাপস। অর্থাৎ এখানে তোমাকে সিনাপস ব্যাখ্যা করতে বলছে, সিনাপসিস। এখানে সিনাপসিস ব্যাখ্যা করতে বলেছে। কিভাবে আঁকবা? এরকম ইউ আঁকবা, নিউরন তো আমরা একা দেখিয়েছি তাই না, এরকম ইউ আঁকবা, ঠিক আছে। এখানে ধরো একটা নিউরন আঁকলা তুমি, এই যে কোষ, এখানে ধরো একটা নিউরন আঁকলাম, এদের মধ্যে একটা সংযোগ দেখায় দিবা, ঠিক আছে, এটার সাথে এটার একটা সংযোগ, এটা একটা নিউরন আর একটা নিউরন, এর মধ্যে সংযোগ স্থলটাকে কি বলা হচ্ছে? সিনাপস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সিনাপস। এটা হচ্ছে কি? সিনাপস। আর যে প্রক্রিয়া সংযোগটা তৈরি করে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া। সিনাপসিস প্রক্রিয়া, আর সংযোগটার নাম হচ্ছে সিনাপস। সিনাপসিস প্রক্রিয়ায় সিনাপস তৈরি করে। আচ্ছা, প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স ক্রিয়া মানে কি? রিফ্লেক্স ক্রিয়া হচ্ছে ধরো এই যে তোমার এখানে হঠাৎ করে তুমি অবচেতন আছো, কেউ একজন মোমবাতির মধ্যে তোমার এখানে হাতটা দিল, তুমি অটোমেটিক্যালি তুমি কিছু বুঝে ওঠার আগেই তুমি হচ্ছে হাতটা টান দিবা। মশা এখানে কামড়ছে, তুমি কিছু বুঝে ওঠার আগেই তোমার হাতে এখানে চলে যাবে। এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া এত ফাস্ট হয় যে প্রতিবর্তী ক্রিয়ার উদ্দীপনা মস্তিষ্কে যাইতে পারে না, মস্তিষ্কের আগে এটা প্রসেসিং হয়ে যায়। তাহলে কোথায় হয়? মস্তিষ্কের আগে কোনটা আছে বলতো? সুষুম্না কাণ্ড। তো প্রতিবর্তী ক্রিয়ার প্রসেসিংটা হয় সুষুম্না কাণ্ড থেকে। প্রতিবর্তী ক্রিয়ার
প্রসেসিং হয় সুষুম্নাকাণ্ড থেকে। তাহলে দেখো যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্নাকাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স। প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স, অনেক ধরনের প্রতিবর্তী ক্রিয়া আছে। যেমন ধরো হঠাৎ করে এই তোমার কোণে এরকম লাগবে, ঝিঝি লাগে না, বা হাঁটুতে এরকম বাড়ি দিলে পা সামনের দিকে চলে আসে না, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, এগুলো হচ্ছে ডিপ প্রতিবর্তী বা ডিপ রিফ্লেক্স, ঠিক আছে। তারপর তোমাকে পিঞ্চ করে তুমি অটোমেটিক্যালি চলে যাও, এগুলো রিফ্লেক্স ক্রিয়া। তোমার এখানে বল আসলে তুমি অটোমেটিক্যালি এমনি হাত নামাও, এগুলো রিফ্লেক্স, ঠিক আছে। তোমার মশা আসলে তুমি এখানে থাপ্পড় দাও, ঠিক আছে, এগুলো রিফ্লেক্স। হিট লাগলে বা ঠান্ডা লাগলে তুমি এখানে সরে আসো, এখন তো শীতকাল, তুমি যখন পানি ঢালো এমনি সরে যাও, হ্যাঁ, শাওয়ার থেকে শাওয়ারটা অন করো কিন্তু এমনি সরে যাও, রিফ্লেক্সে। ঠান্ডা, এগুলা গরম বা তাপ চাপ, এগুলো রিফ্লেক্স। আচ্ছা, এখন রিফ্লেক্সটা কিভাবে কাজ করে খেয়াল করো। ধরো এটা হচ্ছে একটা গরম পাতিল, এখানে তুমি হাত দিয়ে দিছো, তখন কি হবে, একটা তাপ অনুভূত হবে। এই তাপটা একটা নিউরন, কি নিউরন, উদ্দীপনা বহনকারী নিউরন বা সংজ্ঞাবাহী বা সেন্সরি নিউরন, এই উদ্দীপনা বহনকারী নিউরন দিয়ে কোথায় যাচ্ছে বলতো, কোথায় যাচ্ছে, তোমার মস্তিষ্কের আগে স্পাইনাল কর্ডে যাচ্ছে। স্পাইনাল কর্ডে গিয়ে মেরুরজ্জু মানে স্পাইনাল কর্ড, এইখানে প্রসেসিং হচ্ছে, কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, এই নিউরনগুলো দিয়ে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে তোমাকে তো একটা নির্দেশনা দিবে যে তোমার এইটা করা উচিত এখন। তখন নির্দেশনা আসে যে হ্যাঁ ভাই, তোমার যেহেতু রক্ত লেগে গেছে, তাহলে তোমার কি করা উচিত এখন, তোমার হচ্ছে এখন সরি গরম লেগে গেছে, তোমার এই হাতটা তুলে ফেলা উচিত। তখন একটা নিউরন কি এই যে নির্দেশনাটা এখানে নিয়ে আসে কোথায়, তোমার এই হাতের মাংসপেশিতে। তখন মাংসপেশি কি হয়, সংকুচিত হয়, সংকুচিত হওয়ার ফলে তুমি হাতটা টানে তুলে ফেলো এই গরম অবস্থা থেকে, ঠিক আছে। তাইলে এই দেখো কি কি কাজ করছে, কাজ করছে একটা নিউরন যেটা হচ্ছে সংজ্ঞাবাহী বা সেন্সরি নিউরন, এটা এখানে গিয়ে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং করে সেটা আজ্ঞা বা একটা নির্দেশ বহন করছে যেটা হচ্ছে আজ্ঞাবাহী বা মোটর নিউরন। তারপর কোথায় আসতেছে, মাসেলে আসতেছে, যেটা মেন কাজটা করতেছে, বা ইফেক্টর মাসল, কি মাসেল, ইফেক্টর মাসেল, যেটা কাজটা করতেছে, ঠিক আছে, ইফেক্টর মাসেল। আর এই যে আজ্ঞাবাহী এবং সেন্সরি নিউরনের মাঝখানে যে প্রসেসিংটা হচ্ছে, এই জায়গাটায় এই প্রসেসিং যে হচ্ছে এটা হচ্ছে সংযোগকারী নিউরন। তাহলে এই কয়েকটা জিনিস দিয়ে তোমার প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয়, প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হয়। তারপর তুমি বুঝতে পারো আচ্ছা এখানে একটা মশা বসছিল, আমি থাপ্পড় দিয়ে মাইরা ফেলছি বা গরম লাগছিল, তখন তারপর প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই জিনিসটা যে ঘটছে এটার সঙ্গে তোমার ব্রেন অ্যাওয়্যার হয়, ব্রেন এটা বুঝতে পারে, তখন এটা মস্তিষ্কে পাঠায়। এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটার একটা মেকানিজম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে তোমার আসবে রিটেন পরীক্ষায়। আমি আগে তোমার বলে দিয়েছি প্রতিবর্তী ক্রিয়ার প্রক্রিয়া ইম্পর্টেন্ট। দেখো, উদ্দীপনা, পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়, এই যে তাপ চাপ পরিবেশের একটা সংকেত, উদ্দীপনা, এগুলো হচ্ছে উদ্দীপনা বা স্টিমুলেশন। তাহলে স্টিমুলেশন লাগবে, প্রতিবর্তী ক্রিয়ার জন্য স্টিমুলেশন লাগবে। স্টিমুলেশনটা বয়ে নিতে হবে কি দিয়ে, সেন্সরি নিউরন দিয়ে বা সংজ্ঞাবাহী। সংজ্ঞাবাহী বলতে যে একটা কিছু হইছে এটা নিয়ে যাও ওইখানে, বা একটা কমান্ড আসার আগে কি, যেমন ধরুন যুদ্ধে গেছো, তুমি কমান্ডারে বললাম স্যার আমাদের অ্যাটাক করছে, এই যে অ্যাটাক করছে এই খবরটা তুমি নিয়ে গেলে, এটা তুমি সংজ্ঞাবাহী নিউরন। তারপর তোমার স্যার বলে আচ্ছা যাও এই ট্রুপদের নিয়ে যাও যুদ্ধে, তোমরা জয়েন করো, তোমার স্যার প্রসেসিং করলো, সংযোগ করে দিল তোমাদের সাথে, এই যে অ্যাটাকিং যে ফোর্স আছে তার অ্যাটাকিং ফোর্স চলে আসলো যুদ্ধক্ষেত্রে, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। এই যে অ্যাটাকিং ফোর্স কি, আজ্ঞা নিয়ে আসছে, স্যারের কমান্ড নিয়ে আসছে, ঠিক আছে, আজ্ঞাবাহী নিউরন। তারপরে কি তোমরা অ্যাটাক শুরু করলা বন্দুক টন্দুক দিয়ে, এটা কি ইফেক্টর জিনিস, মানে যেটা দিয়ে কাজ করছো বন্দুক। উদ্দীপনা সঞ্চালন প্রক্রিয়া কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, সোজা কথায় ভাইয়া, উদ্দীপনা সঞ্চালিত হয় সংজ্ঞাবাহী নিউরন দিয়ে, সংজ্ঞাবাহী নিউরন দিয়ে। প্রতিবর্তী ক্রিয়া কি, আমরা একটু আগে বলেছি, যে ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অংশ মস্তিষ্কে যাওয়ার আগেই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেই কাজটা সম্পাদিত হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝায়, সেম জিনিস। আচ্ছা এখন দেখো, এস অকার্যকর, এস মানে কি, এই যে দেখো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম। কিউ কার্যকর থাকে, কিউ সুষুম্না কাণ্ড, ঠিক আছে। তাহলে আঙ্গুলে সূচ ফুটলে এস অকার্যকর, কিউ কার্যকর। সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে, কিউ ও আর কার্যকর থাকে। খেয়াল করো, আঙ্গুলে সূচ ফুটলে কি করবা, ধরো তুমি এমনি ভাবতেছো, হঠাৎ করে তোমাকে আমি গুঁতে দিলাম সূচ দিয়ে, তুমি ভাবনার মধ্যেই তোমার হাতটা সরায় ফেলবা, মানে কি রিফ্লেক্স, প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে কি মস্তিষ্ক এই যে এস কাজ করবে, করবে না, কে কাজ করবে, কিউ কাজ করবে। তাহলে এস অকার্যকর, কিউ কার্যকর, এটা হচ্ছে সঠিক।
সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা বহন করে, সেম সংবেদী বা সংজ্ঞাবাহী। কিন্তু কিউ ও আর কার্যকর থাকে, এটা হবে না। আর হচ্ছে দেখো, এটা হচ্ছে প্রবাবলি তোমার ব্রেইন স্টেম বা মধ্য মস্তিষ্ক এবং সেরেবেলাম অংশ। আলটিমেটলি এটা মস্তিষ্কের অংশ, এটা কখনোই প্রতিবর্তী ক্রিয়ায় কাজ করবে না। প্রতিবর্তী ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সঠিক। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মস্তিষ্ক বুঝে ওঠার আগে এটা কাজ হয়ে যায়। ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। এই যে তোমাদের হিট লাগছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, এটা কে রিসিভ করে? স্কিনের মধ্যে থাকে নিউরনগুলো রিসিভ করে। তাহলে তোমার স্কিনটাকে একটা সেন্সেশন অর্গান না, একটা সংবেদী অঙ্গ না, এটা স্কিনটা হিসেবে কাজ করছে কি গ্রাহক অঙ্গ হিসেবে। স্কিনটা গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করছে, স্কিনের ভেতরে থাকা নিউরনটা সেটাকে ট্রান্সমিশন করে নিয়ে যাচ্ছে কোথায়? তোমার স্পাইনাল কর্ডে। উত্তর হচ্ছে 1 এবং 3। সাদিয়া অনার্স ফাইনাল পরীক্ষার জন্য হাতে লিখে হ্যান্ড নোট তৈরি করছে। আল্লাহ, অনার্স ফাইনাল, তাহলে এসএসসি পরীক্ষা দেওয়া দরকার ছিল। নোট তৈরি করবে, এই যে ক্লাসগুলো দেখবা, স্যাররা কি বলে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট বলি আমরা, ঠিক আছে, বা কোন জিনিসগুলো বলে ওয়াচ আউট বা মাস্ট টু নো, এগুলো পড়তে হবে, সেগুলো নোট করে রাখবা। তাহলে দেখবা পরীক্ষার আগে তোমারই একটা সাজেশন থাকবে। আচ্ছা, তার মা তাকে রান্নার বিষয়ে খেয়াল রাখতে বলে। সে রান্নাঘরে কোনো কিছু শব্দ পেয়ে দ্রুত প্রবেশ করে। অ্যালুমিনিয়ামের গরম ঢাকনা উঠাতে গিয়ে, এই দেখো গরম জিনিস হঠাৎ করে ছুঁয়ে ফেলছে সে। নর্মালি কি হয়, গরম জিনিস ছোঁয়ার পরে কি আমরা হাতটা টান দিই, ঠিক আছে? তাহলে এখানে প্রতিবর্তী ক্রিয়ার একটা সিগন্যালিং দেওয়া আছে। তাহলে যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার রান্নাঘরে এমনটি ঘটেছে, সেই কৌশলটি ব্যাখ্যা করো। গরম ঢাকনা ধরে ফেলছে, গরম লাগছে, পরে ছেড়ে দিছে, গরম ঢাকনা নিচে পড়ে গেছে, মা রাগ করছে, ঠিক আছে, শব্দ শুনে রাগ করছে, পরে আসে দেখছে আল্লাহ হাত পুড়ে গেছে, তখন তো মা কান্নাকাটি শুরু করেছে। এরকমই হবে সিনারিওটা, ঠিক আছে? তো এটা কি গ নাম্বার হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, তোমাকে ব্যাখ্যা করতে হবে প্রতিবর্তী ক্রিয়া। সেম, তুমি একটা হাত আঁকবা সুন্দর করে, হ্যাঁ, আল্লাহ 4টা আঙুল হয়ে গেছে। এখানে ধরো গরম লাগছে, একটা নিউরন আঁকবা, নিউরনটা কোথায় গেছে? সুষুম্না কাণ্ডে গেছে, ঠিক আছে? এখানে কি সংযোগকারী নিউরন আঁকবা, তারপর আজ্ঞাবাহী নিউরনটা আঁকবা, এটা মাসেলে এসে কাজ করছে, তখন হাতটা চলে গেছে। এই তো কাহিনী, সংজ্ঞাবাহী, আজ্ঞাবাহী, সংযোগকারী নিউরন, এটা কি ইফেক্টর বা মাংসপেশি। সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মানবদেহের কোনটি বিশেষ ভূমিকা রাখে? পরীক্ষার প্রস্তুতি মানে কি? পরীক্ষার প্রস্তুতি মানে হচ্ছে তোমাকে অনেক জিনিস পড়তে হবে, দেখতে হবে, পড়াশোনা করে সেগুলো মনে রাখতে হবে, অ্যাক্টিভলি রিকল করতে হবে। তার মানে এটা রিলেটেড সেরেব্রাম বা অগ্র মস্তিষ্ক বা মস্তিষ্ক রিলেটেড। তারপর তোমার পরীক্ষার হলে গিয়ে লিখতে হবে, কলম ধরতে হবে। সেরেবেলাম কাজ না করলে তুমি কলম ধরতে পারবা না, ঠিক আছে? তুমি হাতে দিয়ে জোর দিতে পারবা না, তোমার হাতের মাংসপেশি কাজ করবে না যদি সেরেবেলাম ঠিকঠাক মতো না থাকে। ধরো তুমি শ্বাসই নিতে পারতেছো না, তুমি কিসের লিখবা? তাহলে তোমার মস্তিষ্ক এই বিষয়ে তোমার হেল্প করবে। সব মস্তিষ্কের কাজগুলো তুমি ব্যাখ্যা করবা 1 বাই 1, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসে আরিফিন স্ট্যাপলার দিয়ে খাতা সেলাই করার সময় হাতের আঙুলে পিন ফুটলো, হঠাৎ করে পিন লেগে গেছে। আচ্ছা, তারপর কি? সে তাৎক্ষণিক হাতটাকে সরায় ফেললো, ইনস্ট্যান্ট রিঅ্যাকশন। এটা কি হবে? রিফ্লেক্স। ইনস্ট্যান্ট রিঅ্যাকশন মানে রিফ্লেক্স। তাহলে এই যে তাৎক্ষণিক সরায় ফেলা, এটা হচ্ছে রিফ্লেক্স, মানে রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া। আরিফিনের বাবার রোগটি তার ভবিষ্যৎ জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? বাবার রোগটা দেখি আসো কি। আহ, অন্যদিকে তার 50 ঊর্ধ্ব বয়সী বাবার হাত পায়ের কাঁপুনি হওয়ার কারণে ঠিকঠাক হাঁটাহাঁটি করতে পারে না। তোমরা জানো হাত পা কাঁপুনি হয় কেন? 50 বয়স হয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপি হচ্ছে, মানে কি পার্কিনসন ডিজিজ হয়েছে, তার ডোপামিন হরমোনটা কমে গেছে। ডোপামিন হরমোন কমে যাওয়ার কারণে কি হচ্ছে, তার যে কোঅর্ডিনেশন, সমন্বয়, সেটা ঠিকঠাক মতো হচ্ছে না। তখন মানুষ মাসেলের ভারসাম্য বা মাংসপেশির টান ঠিকঠাক মতো নাই, তখন সে চলাচল করতে পারছে না, হাত কাঁপাকাঁপি করছে। আচ্ছা, জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা বিশ্লেষণ করো। তাহলে এটা তো সমাজবিজ্ঞানের প্রশ্ন। এগুলো হাঁটাহাঁটি করতে না পারলে কি হবে? তার ওজন বাড়বে, ঠিক আছে, তার হাঁটাহাঁটি করতে পারতেছে না, স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছে না, তার হতাশা আসবে, ডিপ্রেশন আসবে, ঠিক আছে, সে অনেক কিছু ভুলে যাবে, কোনো ফাইন কাজ করতে পারবে না, তার তার আর্থিক অবস্থার উপর একটা ইম্প্যাক্ট পড়বে। কাজ না করলে তো আলটিমেটলি অর্থ উপার্জন করা সম্ভব না, তাই না? তো সামগ্রিক দিক, আর্থিক, সামাজিক, পারিবারিক, ঠিক আছে, ব্যক্তিগত, মানসিক, এই জিনিসগুলো এইভাবে টোন দিয়ে দিয়ে বা পয়েন্ট দিয়ে দিয়ে তুমি ব্যাখ্যা করবা। আচ্ছা, এস। এস মানে কি? স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয়, প্রান্তীয়। কেন্দ্রীয় দুইটা অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক, আর একটা হচ্ছে এম। এম মানে কি? সুষুম্না কাণ্ড। এম মানে কি? সুষুম্না কাণ্ড। ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম। উদ্দীপকে এম দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন ক্রিয়া? এম বা সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় প্রতিবর্তী ক্রিয়া। দেখো আবারও চলে আসে প্রতিবর্তী ক্রিয়া। তাহলে দেখো ক্লাসে একটা জিনিস এতবার পড়ানো হয়,
তুমি যদি ক্লাসটাই ভালো করে করো, এই জিনিস তোমার অটোমেটিক্যালি ক্লাসেই পড়া হয়ে যাবে। তুমি কি করবা? বলবা এম হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় প্রতিবর্তী ক্রিয়া, তারপর প্রতিবর্তী ক্রিয়া সুন্দর করে একটা ছবি এঁকে দেবা, তারপর অল্প অল্প করে ব্যাখ্যা করবা। ভাইয়া যে কথাগুলো বলছি এইটা বইয়ের ভাষায় ব্যাখ্যা করলেই ডান। তামাক ও মাদকদ্রব্য ব্যবহারে অ্যাসের সমন্বিত কার্যক্রমকে ব্যাহত হয়। তামাক ও মাদকদ্রব্য কি করে? তোমার ব্রেইনকে ডোপামিন হরমোন ক্ষরণ করতে কমায় দেয়, ব্রেইনের নিউরনগুলোকে মেরে ফেলে। টক্সিন যেহেতু বিষ আছে, ব্রেইনের নিউরনগুলোর মধ্যে কানেকশন কমায় দেয়, তখন কি হয়? কানেকশন কমে গেলে কি ব্রেইন ডাল হয়ে যায়, ওই সমন্বয়টা ঠিকঠাক মতো বজায় রাখা যায় না। ডোপামিন কমে গেলে কি হবে? পার্কিনসন ডিজিজ হবে। পার্কিনসন ডিজিজ হলে কি হাত বা কাঁপাকাঁপি হবে, কোনো কাজ ভালো করে করতে পারবে না, কোনো জিনিস ভালো করে ধরতে পারবে না, কোনো ফাইন বা সূক্ষ্ম কাজ করতে পারবে না। এই জিনিসগুলো ব্যাখ্যা করবা। মানবদেহে হরমোন, হরমোন তো আমরা বলেছি, দেখো নালীবিহীন গ্রন্থি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। আমি বলেছি বিপাকীয় কাজ বা শারীরবৃত্তীয় কাজ, অর্থাৎ তোমার পরিপাক, প্রজনন, ঠিক আছে, শ্বসন, রেচন সবকিছু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে। রাসায়নিক দূত, কেমিক্যাল মেসেঞ্জার, তাই না? ধরো হরমোনটা যায় একটা কোষের মধ্যে, হরমোন গিয়ে বলে রক্তের মাধ্যমে যে তুমি এই কাজটা করো, তোমার এখন বৃদ্ধি পাওয়া বয়স হয়েছে, তুমি লম্বা হও, তুমি ক্যালসিয়াম শোষণ করো, ঠিক আছে, তুমি পানি শোষণ করো, তুমি পরিপাক করো, তুমি পরিপাক এনজাইম ক্ষরণ করো। তাহলে কি একটা রাসায়নিক পদার্থ গিয়ে একটা মেসেজ বা সংবাদ দিচ্ছে তুমি এটা করো, দেন কোষ ওই অনুযায়ী রিয়্যাক্ট করে, কোষ ওই অনুযায়ী কাজ করে। তাহলে এটা কি রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে সে। মুখ্য নালীবিহীন গ্রন্থি কি আছে? জাস্ট নামগুলা পুরো পিটুইটারি তোমার মাথায় থাকে, এবং এটা হচ্ছে সব থেকে ছোট গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এটা কি বলা যায় না? প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। থাইরয়েড কই থাকে? এই যে গলার এই পাশে থাইরয়েড থাকে, থাইরয়েড থাকে এই যে থাইরয়েড, এই থাইরয়েডের দুই পাশে দুইটা দুইটা করে চারটা প্যারাথাইরয়েড থাকে। কয়টা? চারটা। আর যত অন্তঃক্ষরাগুলো আছে এখানে দেখতে পাচ্ছ সবটার মধ্যে বড় হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইমাস কই থাকে? থাইমাস গলার পেছনে অংশ থাকে, এবং এটা অস্থায়ী একটা গ্রন্থি। যত বড় হতে থাকে মানুষ, তখন এই থাইমাসটা আস্তে আস্তে বিলীন হতে থাকে, নিষ্ক্রিয় হতে থাকে, অস্থায়ী একটা গ্রন্থি। অ্যাড্রেনাল, দেখো অ্যাড, অ্যাড মানে কি? যুক্ত। রেনাল মানে কি? কিডনি, তোমাদের রনি ভাই পড়াইছে কিডনি। এই যে কিডনির উপরে একটা গ্রন্থি থাকে, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। দুই পাশে দুইটা কিডনির উপরে দুইটা অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তোমরা প্যানক্রিয়াস বা অগ্নাশয় পড়েছো। অগ্নাশয়ের একটা অংশ থাকে যেখানে আলফা বিটা কোষ থাকে, এবং যেই অংশটা হরমোন ক্ষরণ করে, এই অংশটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। গোনাড, গোনাড মানে হচ্ছে জননাঙ্গ। জননাঙ্গ, জননাঙ্গ কোনগুলো আছে? প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়, শুক্রাশয় ও ডিম্বাশয়। এবং এই যে শয়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং গোনাড, এই তিনটা হচ্ছে মিশ্র গ্রন্থি, অর্থাৎ ওরা অন্তঃক্ষরা হিসেবে কাজ করে, অন্তঃক্ষরা প্লাস ওরা বহির্ক্ষরা হিসেবে কাজ করে, অর্থাৎ এরা হরমোনও ক্ষরণ করে, ওরা হরমোনও ক্ষরণ করে এবং এনজাইমও ক্ষরণ করে। তো যেসব গ্রন্থি হরমোন এবং এনজাইম দুইটাই ক্ষরণ করে তাদেরকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। এই শয় সাহেবরা অগ্নাশয়, ডিম্বাশয় এবং শুক্রাশয়, এরা সবাই হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা দেখো, পিটুইটারি সব থেকে ছোট গ্রন্থি। নিশ্চিত হরমোন কি? গোনাডোট্রপিক। পিটুইটারি একটা যেহেতু বস, মাস্টার, প্রভু, ঠিক আছে, সে নিজে কোনো কাজ করে না, সে অন্য একটা হরমোন তৈরি করার জন্য অন্য একটা গ্রন্থিকে খবর পাঠায়। যেমন সে যখন গোনাডোট্রপিন হরমোন তৈরি করে, তখন গোনাডোট্রপিন নিজে কোনো কাজ করে না, সে চলে যায় গোনাডে, গোনাডকে বলে এই তুমি হরমোন তৈরি করো। সোমাটোট্রপিক, এইটা হচ্ছে গ্রোথ হরমোন। সোমাটোট্রপিক কি বলতো? গ্রোথ হরমোন। এই যে আমরা বড় হই না, লম্বা হই, এই গ্রোথ হরমোনের কারণে হই। যাদের গ্রোথ হরমোন অনেক বেশি থাকে তাদের লম্বা অনেক বেশি হয়। আবার যদি স্বাভাবিকের থেকেও ছোটবেলায় গ্রোথ হরমোন বেশি থাকে, তখন সে লম্বা হয়ে যায়। এটাকে বলা হচ্ছে এক জাইগান্টিজম, দৈত্যত্ব, দৈত্যের মতো বড় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর যাদের এই গ্রোথ হরমোনটা কম থাকে ছোটবেলায়, তাদেরকে বলা হচ্ছে ডোয়ার্ফিজম, বামনত্ব দেখা যায়, তারা খাটো থাকে। থাইরয়েড উদ্দীপক হরমোন, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, নাম থেকে বুঝতে পারছো এই হরমোনটা কোথায় চলে যাবে? এই হরমোনটা চলে যাবে থাইরয়েডে। এই হরমোনটা চলে যাবে কোথায়? থাইরয়েড কই? এই যে থাইরয়েডে। টিএসএইচ চলে যাবে থাইরয়েডে।
টিএসএস বলবে থাইরয়েড তুমি উদ্দীপিত হও, তুমি তোমার হরমোনগুলা ক্ষরণ করো, তখন এটা হবে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, দেখো অ্যাড্রেনো মানে রেনাল বা কিডনির সাথে যে হরমোনটা ছিল অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্রন্থি, ওই গ্রন্থিকে গিয়ে বলবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যে যাও তুমি তোমার হরমোনগুলো তৈরি করা শুরু করো। কিন্তু ওরা কিন্তু নিজে কোনো ডিরেক্ট কাজ করছে না। তো পিটুইটারি এমন একটা গ্রন্থি যে নিজে ডিরেক্ট কোনো কাজ করার হরমোন তৈরি করে না, বরঞ্চ অন্য গ্রন্থিগুলাকে অ্যাক্টিভলি ফাংশন করার হরমোন তৈরিতে উদ্দীপিত করে। যেমন আমি তোমাকে বললাম তুমি পড়াশোনা করো, আমি পড়াশোনা করতেছি না, কিন্তু আমার মোটিভেশন, আমার পড়াশোনা, আমার পড়াশোনায় এফোর্ট দেওয়া তোমাকে মোটিভেট করছে পড়াশোনা করার জন্য, তুমি পড়াশোনা করছো। তো এই যে পিটুইটারি হরমোনগুলো হচ্ছে আমি নিজে পড়তেছি না, তোমার পড়াচ্ছি। ঠিক আছে? কারণ কি? তোমার পড়াটা দরকার, আমার পড়াটা দরকার নাই। আমি জাস্ট তোমাকে গাইডলাইন দিব, ওরা হচ্ছে গাইডলাইন দিচ্ছে কখন তৈরি হবে, কখন হরমোন তৈরি করা দরকার, তখন ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট গ্রন্থিকে বলছে তোমার এখন হরমোন তৈরি করা দরকার। যেমন আমি বলছি তোমাকে এখন তোমার পড়াশোনা করা দরকার, পড়াশোনা করলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাবা, 1200 প্লাস মার্কস পাবা, এনডিসিতে অথবা হোলি ক্রসে চান্স পাবা, বা ভালো কলেজগুলোতে চান্স পাবা। থাইরয়েড কোথায় থাকে? ট্রাকিয়া, এই যে গলার উপরে ট্রাকিয়া আছে, শ্বাসনালী, ট্রাকিয়ার উপরে হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা আছে, আমরা পড়াইছিলাম তোমাদের। এখান থেকে কি হরমোন আসে? থাইরক্সিন হরমোন। কি হরমোন? থাইরক্সিন হরমোন। আরেকটা কি? ক্যালসিটোনিন হরমোন। ক্যালসিটোনিন কি করে? ক্যালসিয়াম 2+ এর ঘনত্ব নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? কোথায়? রক্তে। আর থাইরক্সিন কি করে ভাইয়া? থাইরক্সিন অপর নাম হচ্ছে T4 হরমোন। এই থাইরক্সিন কাজ করে বৃদ্ধিতে। কোন ধরনের বৃদ্ধিতে? কোমল টিস্যুর বৃদ্ধিতে। কোমল টিস্যুর বৃদ্ধিতে। আচ্ছা, কাজে চলে আসি। কি কাজ করে? এই দেখো, স্বাভাবিক বৃদ্ধি। বৃদ্ধি হলে কি? বিপাক হবে। ধরো তুমি লম্বা হচ্ছ, তোমার হজম বেশি করতে হবে, খাবার বেশি লাগবে, শক্তি বেশি লাগবে, সো বিপাক বেশি লাগবে। আচ্ছা, ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিপাকে, মানে ক্যালসিয়াম বাড়বে নাকি কমবে সেটা নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? ধরো এটা হচ্ছে হাড্ডি, এটা হচ্ছে হাড্ডি, এটা হচ্ছে রক্তনালী। যখন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, তখন এই হাড্ডি থেকে ক্যালসিয়ামকে নিয়ে যায় হচ্ছে এই ক্যালসিটোনিন। আবার যখন রক্তে ক্যালসিয়াম 2+ এর মাত্রা বেড়ে যায়, তখন রক্ত থেকে হাড্ডিতে নিয়ে আসে হচ্ছে ক্যালসিটোনিন ক্যালসিয়ামকে। বাট দ্বিতীয় কাজটা তারা ম্যাক্সিমাম ভাবে করে থাকে, অর্থাৎ রক্ত থেকে হাড্ডির মধ্যে ক্যালসিয়ামকে নিয়ে জমায়। প্যারাথাইরয়েড, থাইরয়েড গ্রন্থির পেছনে সংখ্যা কয়টা? 4টা। ঠিক আছে? প্যারাথাইরয়েড, এখান থেকে কি আসে? প্যারাথারমোন বা পিটিএইচ। এই পিটিএইচ কি করে? ক্যালসিয়াম তো আছেই, এর সাথে কি? PA4 ফসফরাস, ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করে। মাথায় রাখবা, এরা রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটের ঘনমাত্রা বাড়ায় দেয়। কে? পিটিএইচ বা প্যারাথরমোন হরমোন। থাইমাস একটা নিষ্ক্রিয় গ্রন্থি, এখান থেকে কিছু হরমোন আসে, তার নাম থাইমোসিন হরমোন। এটা কি করে? এটা হচ্ছে তোমরা পড়েছো টি লিম্ফোসাইট, এক ধরনের শ্বেত রক্তকণিকা, টি লিম্ফোসাইট তৈরি করে বা টি লিম্ফোসাইট ম্যাচিউর করে এই গ্রন্থিটা। কোন হরমোনের কারণে? থাইমোসিন হরমোনের কারণে। আর টি লিম্ফোসাইট কি? লিম্ফোসাইট হচ্ছে তোমার আণুবীক্ষণিক সৈনিক, তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ করে, ইমিউনিটি দেয়। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, দেখো আমরা বলেছি, ধরো এটা কিডনি এক পাশে, এটা আরেক পাশে কিডনি। ঠিক আছে? এই দুই পাশে দুইটা কিডনির মাথায় থাকে যেহেতু উপরে মাথা সুপিরিয়র সুপ্রারেনাল, আর যেহেতু যুক্ত থাকে যেন অ্যাড্রেনাল। ঠিক আছে? দুইটা অ্যাড্রেনাল গ্রন্থি। এখান থেকে কি হরমোন আসে? নাম দেখো খুবই ইজি, অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিন হরমোন আসে। আরো হরমোন আসে, কর্টিসল হরমোন, এই হরমোন সেই হরমোন, হ্যাঁ, নরএপিনেফ্রিন, নরএড্রেনালিন হরমোন। ঠিক আছে? তারপর কি সেক্স হরমোন বা অ্যান্ড্রোজেন, এগুলো আসে। এগুলোর কাজ কি? অ্যাড্রেনালিন হ্রাস। অ্যাড্রেনালিন যখন হ্রাস হয় তখন বডি গরম হয়ে যায়, বডিতে তাপমাত্রা বেশি লাগে, বডির তাপ উৎপাদনের জন্য শ্বসন বেড়ে যায়, অর্থাৎ বিপাকীয় কাজ বেড়ে যায়। যখন তোমার খুব বেশি প্রেসার পড়ে, এটা কাজ করতে যাও, ব্যাডমিন্টন খেলতে হবে, লাস্ট পয়েন্ট, ঠিক আছে, তখন অ্যাড্রেনালিন হ্রাস হয়। অ্যাড্রেনালিন হ্রাস মানসিক এবং শারীরিক চাপ নিয়ন্ত্রণে সেটা হেল্প করে। আবার অ্যাড্রেনালিন কি করে? রক্ত যে প্রবাহ সেটা বাড়ায় দেয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বাড়ায় দেয়, রক্তনালীকে চুপসায় ফেলে। এগুলো হচ্ছে অ্যাড্রেনালিনের কাজ। দেখো আমি যেগুলো বলছি সব বইয়ে নোট করবে, নোট করে হচ্ছে সুন্দর করে খাতায় লিখে রাখবে। ঠিক আছে? কোনটার কাজ কি? প্রত্যেকটা পেজে দুইটা দুইটা করে গ্রন্থির নাম লিখে তাদের কাজগুলো পয়েন্ট আকারে সাজায় রাখবা, আমি যেভাবে বলছি। ক্লাসটা বারবার দেখবা এবং পয়েন্ট আকারে সাজায় রাখবা। আচ্ছা, অগ্নাশয়ের মাঝে থাকা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমরা আগেই বলেছি। কি কি হরমোন? ইনসুলিন এবং গ্লুকাগন। অগ্নাশয়ের একটা সেল আছে,
আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে বিটা সেল, ওই বিটা সেল থেকে ইনসুলিন হরমোন, আর আলফা সেল থেকে হচ্ছে গ্লুকাগন হরমোন। ইনসুলিন কি করে ভাইয়া? ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ঠিক আছে, তাহলে অপোজিট কাজ করে একে অপরের। এই জন্য ইনসুলিন হরমোন না থাকলে তাহলে কি হবে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমানোর মতো কেউ থাকবে না, তখন রক্তে খালি গ্লুকোজের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে হাইপার গ্লুকোজ থেকে গ্লাইসেমিয়া। এই হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস, হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগটা হবে? হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এই ডায়াবেটিস মেলাইটাস হইলে চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে ইনসুলিন দেওয়া। আচ্ছা, গোনাড বা যৌনাঙ্গ, এই যে হচ্ছে শুক্রাশয়, আর এটা হচ্ছে এই দুইটা ডিম্বাশয়। ঠিক আছে, এর থেকে কি হয়? সেক্স হরমোন গুলো আসে, সেগুলো কি করে? যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বিকাশে হেল্প করে, পুরুষকে পুরুষের মতো দেখতে, পুরুষের মতো আচরণ করতে, এবং পুরুষের যে যৌন বৈশিষ্ট্য সেটা প্রকাশ করতে হেল্প করে। আর ডিম্বাশয় নারীর যৌন বৈশিষ্ট্য প্রকাশ করতে হেল্প করে। ডিম্বাশয় থেকে একটা হরমোন আসে প্রজেস্টেরন, হরমোন আসে ইস্ট্রোজেন। ঠিক আছে, আর শুক্রাশয় থেকে আসে টেস্টোস্টেরন, যেটা হচ্ছে প্রধান কি প্রধান প্রধান পুরুষের যৌন হরমোন, সেক্স হরমোন। আচ্ছা, দেখো আমরা বলে ফেলছি। এই উল্টা পাল্টা হয়েছে, হাই হাই হাই, এই তো পুরো উল্টা পাল্টা করে ফেলছে। দেখছো কারবার কি অবস্থা, পুরো হিস্ট্রি চেঞ্জ করে দিচ্ছে। স্লাইডে উলট পালট, যাই হোক আমরা ঠিক করে দিই। আচ্ছা দেখো আমরা বলেছি সব। অনুধাবন হরমোন কি? আমরা বারবার বলছি। হরমোনের রাসায়নিক দূত কেন বলা হয় এটাও বলছি, যেটা একটা রাসায়নিক পদার্থ এবং ওই পদার্থটা গিয়ে কোনো একটা কোষকে তার কাজ করতে নির্দেশনা দেয়। যেমন ধরো তোমার, আমি তোমাকে পাঠাইলাম, যাও ভাইকে বলে আসো যে ম্যাথ ক্লাসটা একটু পিছিয়ে দিতে, বায়োলজি পড়বো আমরা। ঠিক আছে, ভাইকে বলে আসো আজকে ফিজিক্স ক্লাস বন্ধ, আজকে হচ্ছে বায়োলজি পড়বো। তো তোমাকে একটা মেসেজ পাঠানো দিতে বললাম, এটা হচ্ছে রাসায়নিক দূত হিসেবে কাজ করে। তুমি যে রাসায়নিক পদার্থ হও, তুমি হচ্ছে রাসায়নিক মেসেঞ্জার বা কেমিক্যাল মেসেঞ্জার। পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয় কেন? কারণ পিটুইটারি থেকে, সবাই লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, ট্রপিক হরমোন আসে। ট্রপিক হরমোন আসে, যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তাদের হরমোন নিঃসরণে আজ্ঞা দেয় বা অর্ডার দেয়। ঠিক আছে, এই জন্য পিটুইটারিকে কি বলা হয়? গ্রন্থিরাজ। তারপর পিটুইটারি যে হরমোনগুলো আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিন, সোমাটোট্রপিন, এগুলো তুমি সুন্দর করে ব্যাখ্যা করবা। কোনটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি? কোনটি প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি? পিটুইটারি। কেন? এই যে সেম রিজন, সেম ব্যাখ্যা, তারপর উদাহরণ দিবা। উদাহরণটা কি? গোনাডোট্রপিন গোনাডকে নির্দেশনা দেয়, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে নির্দেশনা দেয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েডকে নির্দেশনা দেয়, সোমাটোট্রপিন হরমোন দেহের গ্রোথ ডিটারমাইন করে, গ্রোথ নির্ণয় করে। দেখো কোন গ্রন্থি থেকে টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েডকে উদ্দীপনা দিবে, নিজে কাজ করবে না, থাইরয়েডকে দিয়ে কাজ করাবে, কোনটা? এই যে পিটুইটারি গ্রন্থি। ভুল করবা না, টিএসএইচ দেখবা। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি? থাইমোসিন না, এটা হচ্ছে থাইমাস থেকে নিঃসৃত হয়। অ্যাড্রেনালিন? নো, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, নামের মধ্যে বোঝা যাচ্ছে। ক্যালসিটোনিন? নো, এই ক্যালসিটোনিন কোথা থেকে আসে? থাইরয়েড গ্রন্থি থেকে আসে। বাকি রয়ে গেল সোমাটোট্রপিক বা গ্রোথ হরমোন, এটা কোথা থেকে আসে? এইটা আসে হচ্ছে পিটুইটারি থেকে।
ওকে, মানুষের সর্বাপেক্ষা ক্ষুদ্র, ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু সবচেয়ে রাজার হালে থাকে, রাজার মতো সবার উপর ছুরি ঘোরায়, সেটাকে, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, গ্রন্থিরাজ বা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, অনেকগুলো নাম। মানসিক চাপ থেকে পরিত্রাণে, দেখো মানসিক চাপ, ব্যাডমিন্টন খেলতেছে, মাথায় রাখবা, ভাই বলছে ব্যাডমিন্টন খেলতেছে, আমি 14-এ আছি, আমার অপোনেন্ট 14-এ আছে, আমি মিস করলে ও গেম দিবে, ও মিস করলে আমি গেম দিব, যে চাপ, অ্যাড্রেনালিন রাশ, এটা হচ্ছে কি অ্যাড্রেনালিন, বা এটার একটা অপর নাম আছে, এটার অপর নাম হচ্ছে এপিনেফ্রিন হরমোন, এপিনেফ্রিন হরমোন। কোন গ্রন্থির হরমোন ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থির হরমোন ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে? দেখো ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ আমরা কেমনে মনে রাখবো? ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কোত্থেকে আসে? ক্যালসিটোনিন আসে থাইরয়েড গ্রন্থি থেকে, সরি, এটা থাইরয়েড হবে, থাইরয়েড দিবা, প্যারাথাইরয়েডও হয়, বাট মোস্ট অ্যাপ্রুভড হচ্ছে থাইরয়েড, তাহলে দুইটাই কারেক্ট, প্যারাথাইরয়েড, থাইরয়েড। কিন্তু যদি ক্যালসিয়াম এবং ফসফেট বলতো তাহলে প্যারাথাইরয়েড হইতো, শুধু ক্যালসিয়াম বলে আমার মনে হয় থাইরয়েড হওয়ারই কথা। এটা পার্শিয়ালি কারেক্ট, পার্শিয়ালি, বাট এটা হচ্ছে মোস্ট কারেক্ট ওয়ান, বুঝছো? থাইরক্সিন হরমোন, দেখো দৈহিক বৃদ্ধি ঘটায়, গলার স্বর পরিবর্তন করে, বিপাকে সহায়তা করে। আরে এটা হবে অ্যাক্টিন। এই দেখো থাইরক্সিন হরমোন, আমরা হরমোনে চলে যাই, থাইরক্সিন হরমোন। তোমাদের বইয়ে কি এটাই দেওয়া আছে? গলার স্বর পরিবর্তনের জন্য দায়ী বেসিক্যালি তোমার সেক্স হরমোন গুলা। অ্যাক্টিন হবে, হ্যাঁ, এটা অ্যাক্টিন হবে, দৈহিক বৃদ্ধি ঘটায় এবং বিপাকে সহায়তা করে। আচ্ছা দেখি এখানে কি আছে। এম, নালীবিহীন অন্তঃক্ষরা গ্রন্থি। এন, নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রস যা গ্লুকোজের বিপাক নিশ্চিত করে। গ্লুকোজের বিপাক নিশ্চিত করে কোনটা ভাইয়া? গ্লুকোজের বিপাক নিশ্চিত করে হচ্ছে ইনসুলিন হরমোন। কোনটা? ইনসুলিন ও গ্লুকাগন হরমোন, এই দুইটা হরমোন গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে। যেটা কোত্থেকে আসে? আসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা কোত্থেকে আসে? এটা কোথায় থাকে? প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে থাকে, অগ্নাশয়ে থাকে, ঠিক আছে। ওকে, মানবদেহে এম এর অবস্থান ব্যাখ্যা করো। নালীহীন অন্তঃক্ষরা গ্রন্থি, এটা প্রশ্নটা ইনকমপ্লিট। নালীহীন অন্তঃক্ষরা গ্রন্থি অনেক জায়গায় থাকে, তাহলে তোমার কি করতে হবে? তোমার সবগুলা গ্রন্থি দেখাইতে হবে। তোমার পিটুইটারি কই থাকে দেখাইতে হবে, থাইরয়েড কই থাকে দেখাইতে হবে, প্যারাথাইরয়েড কই থাকে দেখাইতে হবে, অ্যাড্রেনাল কই থাকে দেখাইতে হবে, প্যানক্রিয়াস কই থাকে দেখাইতে হবে, ঠিক আছে। আমি যদি এরকম একটা আঁকি, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বডি, ঠিক আছে। মাথায় থাকে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, গলায় থাকে হচ্ছে থাইরয়েড প্যারাথাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। এখানে থাকে তোমার অ্যাড্রেনাল গ্রন্থি, এখানে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে শুক্রাশয়, আর মেয়েদের ক্ষেত্রে এখানে হচ্ছে ডিম্বাশয়। এই তো কাহিনী। আচ্ছা, মানবদেহের অল্প মাত্রায় এন নিঃসরণের ফলে রোগের কারণ। এন, তোমরা এখানে ইনসুলিন ধরে করবা, ইনসুলিনটা ধরে করবা, তাহলে ইনসুলিনটা যদি ধরে করো, ইনসুলিন যদি কম থাকে তাহলে কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ ডায়াবেটিস হবে। তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ পদ্ধতি কি? ডায়াবেটিস নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে 3D, ঠিক আছে। ডি, 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 ডি হচ্ছে ড্রাগ, মানে মেডিসিন, ঔষধ, ঠিক আছে। এই ডি হচ্ছে ডায়েট, মানে খাবার, খাবার ঠিকঠাক মতো করতে হবে।
আর এডি হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ ডিসিপ্লিন মানে কি, চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পরিমিত পরিমাণে পানি খেতে হবে, কায়িক পরিশ্রম নিয়ন্ত্রিত উপায়ে করতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই 3D হচ্ছে ডায়াবেটিসের ট্রিটমেন্ট। হরমোনজনিত অস্বাভাবিকতা, দেখো অল্প বা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হয় যে সমস্যা হয়, এগুলো হচ্ছে হরমোনজনিত অস্বাভাবিকতা। হরমোন এমন একটা জিনিস, কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। যেমন থাইরয়েড হরমোন কম থাকলেও সমস্যা, হাইপোথাইরয়েডিজম হবে, বেশি হলেও সমস্যা, হাইপার থাইরয়েডিজম হয়ে যাবে, ঠিক আছে। ইনসুলিন কম থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা। বেশি থাকলে কি হবে, একটু পর পর গ্লুকোজ নাই হয়ে যাবে তোমার রক্ত থেকে, তুমি একটু পর পর অজ্ঞান হয়ে যাবা, ঠিক আছে। এই জন্য দেখবা ডায়াবেটিস রোগীদের যাদের ইনসুলিন দেওয়া হয়, হঠাৎ করে তাদের বডিতে যদি ইনসুলিন বেড়ে যায়, তখন কি তারা ফেইন্ট হয়ে পড়ে যায়। থাইরয়েড সমস্যা, গলগণ্ড রোগী, ঠিক আছে, গয়টার, থাইরয়েড হরমোনের অভাব, আয়োডিনের ঘাটতি, এটার কারণে কি হয়, গয়টার হয়। ঘাটতি হলে কি হবে, দেখো মানসিক বিকাশ হবে না, বিপাক হবে না। বিপাক না হলে কি, বৃদ্ধি ব্যাহত হবে, ঠিক আছে। বৃদ্ধি ব্যাহত হলে কি, বিপাক না হলে খাবার তুমি খাবা কিন্তু খাবার ভাঙতেছে না, হজম হচ্ছে না, তখন কি হবে, তখন খাবার খালি জমবে পেটের মধ্যে, শোষণ যেহেতু হচ্ছে না ঠিক মতো, তখন তুমি মোটা হবা খালি, ঠিক আছে, মোটা হবা। আচ্ছা, প্রতিরোধ কি, আয়োডিনের অভাবে আয়োডিনযুক্ত লবণ খাওয়া, বাইরে থেকে থাইরয়েড হরমোন দেওয়া এবং আয়োডিন আছে এমন খাবারগুলা খাওয়া। তারপর সবকিছু শেষে লিখবা ডাক্তার দেখানো ও পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া। সবকিছু পরে লিখবা। আর ভাই বোনা স্যার ডাক্তার দিকে বলছে ডাক্তারদের টাকা বানানোর জন্য, না, এটা দরকার, নিজে নিজে ডাক্তারি করা যাবে না, হ্যাঁ, নিজে নিজে ডাক্তারি করায় অনেক বিপদ হয়ে যায় মাঝে মাঝে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে গয়টার রোগীর সংখ্যা তুলনামূলক কম কেন, কারণ সমুদ্রে থাকে সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণে থাকে প্রচুর পরিমাণে আয়োডিন। ঠিক আছে, তাই গলগণ্ড বা গয়টার হয় না। বহুমূত্র দেখো আমরা বলেছি আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স, ইনসুলিন, ইনসুলিন কি করে, সরকার নিয়ন্ত্রণ করে। এখন ইনসুলিন না থাকলে কি হবে, ইনসুলিন না থাকলে তোমার শর্করা, এই যে এস বা সুগার, এটা নিয়ন্ত্রিত হবে না। এটা নিয়ন্ত্রিত না হলে কি, অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, বহুমূত্র বা ডায়াবেটিস রোগটা হবে। ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2 দুই ধরনের আছে ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 এ দেখো দেহে ইনসুলিন তৈরি হয় না, তাহলে একদম নাই, বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। টাইপ 2 তে কি হয়, ইনসুলিন আংশিকভাবে তৈরি হয়, মানে পর্যাপ্ত পরিমাণে না। ঠিক যেমন ধরো পড়াশোনা করতেছো, আংশিক, পর্যাপ্ত না। এই আংশিক পড়া যে কথা, না পড়া একই কথা, ইটস অল অন নান, ইউ হ্যাভ টু ফাইট লাইক দিস। পড়লে ভালো করেই পড়বে ইনশাল্লাহ, মিড রেঞ্জে থাকে খুব একটা ভালো করা যায় না, ভালো করে পড়তে হবে। দেখো আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, কোনো কাজ হচ্ছে না, তখন কি ওষুধ খাইতে হয়, যে ওষুধগুলা ইনসুলিনকে তৈরি করে, অথবা বাহির থেকে ইনসুলিনও দেওয়া যায়। ডায়াবেটিস লক্ষণ, কারণ কি, ইনসুলিন তৈরি হয় না বা তৈরি হলে ঠিকঠাক মতো কাজ করে না, ঠিক আছে। ওকে, লক্ষণ কি, নামে হচ্ছে বহুমূত্র, ঘন ঘন প্রস্রাব হওয়া, অধিক পিপাসা লাগা, অধিক পরিমাণ ক্ষুধা লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঠিক আছে, টায়ার্ড লাগা, ক্লান্তি চলে আসা, চোখে কম দেখা, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কি করে জানো, গ্লুকোজটা বিভিন্ন জায়গায় গিয়ে জমে, কিডনিতে জমে, কিডনির উপর এফেক্ট পেলে কিডনি নষ্ট হয়ে ফেলে, রেটিনার ভিতরে গিয়ে চিনি জমে যাতে, চিনি যেখানে জীবাণু থেকে সেখানে, চিনি যেখানে ক্যান্সার সেখানে, রেটিনা নষ্ট হয়ে যায়, তখন চোখে কম দেখে, ঠিক আছে। তো ডায়াবেটিস এমন একটা জিনিস যেখানে সব জায়গায় চিনি বাড়ায় দেয়, আর চিনি বাড়ায় মানে হচ্ছে রোগের রিস্ক বেড়ে যাওয়া। তো কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, রক্তনালী চুপসে যায়, রক্তনালীতে সমস্যা হয়, স্ট্রোক করে মানুষ, চোখে দেখে না, যেটা রেটিনোপ্যাথি বলা হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এই জিনিসগুলো ডায়াবেটিসের কারণে হয়। রোগ নির্ণয় কেমনে করবো, রক্ত প্রস্রাবে গ্লুকোজের মাত্রা নির্ণয় করবো, দেখবো গ্লুকোজ বেশি, ডায়াবেটিস হয়েছে, হাইপারগ্লাইসিমিয়া। এই দেখো 3D আমরা বলছি। আর ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় সম্ভব না। একটা আছে জেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভবতী মায়েদের একটা ডায়াবেটিস হয়, ওটা অনেক সময় গর্ভবতী যখন ডেলিভারি হয়, বাচ্চা যখন হয়ে যায়, তার কিছুদিন পর ডায়াবেটিস অটোমেটিক্যালি চলে যায়। এছাড়া অন্য ডায়াবেটিসগুলো সম্পূর্ণ নিরাময় হয় না, বরং সেটাকে নিয়ন্ত্রিত উপায়ে রাখতে হয়, কন্ট্রোল করতে হয়। আর ডায়াবেটিস কন্ট্রোল না হলে এটা কি করবে জানো, এটা হচ্ছে ঘোষণা দিয়ে দিয়ে সব রোগ নিজে ডাইকানে নিয়ে আসবে, তখন সব রোগ হবে। সো ডায়াবেটিস স্ট্রংলি নিয়ন্ত্রণ করতে হবে। সেম জিনিস আমরা পড়ে ফেলছি। স্ট্রোক, মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে, স্ট্রোক। দেখো মস্তিষ্কের যে কোষগুলো আছে, নিউরনে যদি রক্ত সরবরাহ ঠিক মতো না হয়, রক্ত সরবরাহ নাই মানে কি, রক্তের মধ্যে থাকা পুষ্টি, অক্সিজেন এগুলো নাই, তখন নিউরন পুষ্টি বা অক্সিজেন ঠিক মতো পাবে না। আর নিউরনগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ, ওরা অক্সিজেনকে অনেক ভালোবাসে, অক্সিজেনের অল্প ব্যাঘাত ঘটলে তাদের ঝামেলা শুরু হয়ে যায়।
তার মানে কি, যখন অক্সিজেন যাওয়া আসা বন্ধ করে দিবে, কারণ কি রক্তনালীতে ব্লক হয়ে আছে, এই দেখো ব্লক হয়ে আছে, তখন পুষ্টি কমে যাবে, অক্সিজেন কমে যাবে, নিউরনগুলা মারা যেতে শুরু করবে, তখন হবে স্ট্রোক। তো তোমরা কোনোদিন এটা ভুলবা না, স্ট্রোক মানে হচ্ছে ব্রেন স্ট্রোক। আচ্ছা, লক্ষণ দেখো, বমি হইতে পারে, হঠাৎ মাথা ব্যথা হয়, একদম ছিঁড়ে যায় অবস্থা, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আবল তাবল বা অবচেতন ভাবে কথাবার্তা বলতে পারে, স্থান কাল পাত্র জ্ঞান থাকে না, ঠিক আছে। অনেক সময় হাত পা প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে। হাত পা বা এক পা অবশ হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে, চার হাত পা অবশ হয়ে গেছে, শ্বাসকষ্ট হইতে পারে যদি শ্বসন কেন্দ্র ইফেক্টেড হয়। এগুলো হচ্ছে তোমার মুখ বেঁকে যায়, মুখ দিয়ে লালা পড়ে, ঠিক আছে, ঘুমাইলে হা করে লালা পড়তে থাকে, খাবার এমনি গড়ায় পড়ে যায়, এগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ। প্রতিকার কি? সবসময় রক্তচাপ মেনটেন করতে হবে, এমন খাবার দাবার খাওয়া যাবে না যেগুলোতে আলটিমেটলি কি হয়, রক্তনালী চর্বি জমে ব্লক হয়ে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে, এইগুলা। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর এরকম কোনো সিমটম দেখলেই দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে চলে যেতে হবে। প্রতিরোধ, ধূমপান পরিহার, ওষুধ সেবন, বেশি টেনশন করা যাবে না, চিল থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, কাজ করে যেতে হবে, টেনশন করাই যাবে না, ফিয়ারলেস থাকতে হবে, টেনশনলেস থাকতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্নায়বিক বৈকল্যজনিত সমস্যা, প্যারালাইসিস। প্যারালাইসিস মানে কি? যখন বডির কোনো অঙ্গ বডির কোনো অঙ্গ স্নায়বিক সমন্বয়ের অভাবে ঠিকমতো সেন্সেশন বা অনুভূতি পায় না, এবং অনুভূতি না পাওয়ার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারে না, চলাচল করতে পারে না, মাংসপেশি সংকোচন প্রসারণ করতে পারে না, তখন সেটাকে বলা হচ্ছে প্যারালাইসিস। এপিলেপসি, ধরো মস্তিষ্কে কি হয়, ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হয়, এই ইলেকট্রিক সিগন্যালটাই তো মস্তিষ্ক দিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায়, তুমি বোঝো, উদ্দীপনা পাও। বাট যদি অ্যাবনর্মাল বা অস্বাভাবিক ইলেকট্রনিক সিগন্যাল মস্তিষ্কে তৈরি হয়, তখন এমনি মাংস কাঁপাকাঁপি শুরু করে, যেটাকে বলা হচ্ছে এপিলেপসি, ঠিক আছে। পার্কিনসন ডিজিজ, যখন ডোপামিন কমে যায়, ডোপামিন কমে যায় তখন কি হয়, পার্কিনসন ডিজিজ হয়, মানুষ ভুলে যায়, মানুষের হাত পা কাঁপতে থাকে অল্প অল্প করে, সূক্ষ্ম কাজগুলো করতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, পার্কিনসনিজম, যেটা ডোপামিনের অভাবের কারণে হয়। প্যারালাইসিস দেখো আমরা বলেছি ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছা মতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হয়, এটা হচ্ছে প্যারালাইসিস। তোমার সেরেব্রাম যদি ডান পাশ নষ্ট হয়, তাহলে তোমার বাম পাশ অবশ্যই হয়ে যাবে। সেরেব্রামের ডান পাশে সমস্যা হলে বাম পাশে সমস্যা হবে বডির, ঠিক আছে। এটা ক্রিস ক্রস কানেকশন আমরা আগে দেখিয়েছি। কারণ দেখো অনেকগুলো কারণ আছে, এগুলো আমাদের বলা শেষ। প্যারালাইসিস, এপিলেপসি, খিঁচুনি কাঁপুনি, এটা মৃগী রোগও বলা হয়। এটা কেন হয়? অস্বাভাবিক ইলেকট্রিক সিগন্যাল এর কারণে। কোথায়? যখন মস্তিষ্কে অস্বাভাবিক ইলেকট্রনিক সিগন্যাল পায়, তখন হচ্ছে ব্রেন হয়। এবং এটা একটা উন্নত চিকিৎসা আছে, কি জানো? মস্তিষ্কে একটা চিপ বসানো হয়, ইলেকট্রোড, যেটা কি করে, যে অস্বাভাবিক ইলেকট্রনিক সিগন্যালগুলোকে কন্ট্রোল করে, তখন আর এপিলেপসি হয় না। দেখছো কত অ্যাডভান্সমেন্ট, কত কিছু করছে মানুষ। সেম, এটা আমরা পড়ছি। দেখো এখানে মেনিনজাইটিস, মেনিনজাইটিস কি জানো? মেনিনজাইটিস হচ্ছে মেনিনজেস, মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস বলে, ঠিক আছে। এই মেনিনজেসের প্রদাহকে বলা হয় মেনিনজাইটিস। আইটিস মানে প্রদাহ, ইনফেকশন, ইনফ্লামেশন। এনকেফালাইটিস, যখন মস্তিষ্কের প্রদাহ হয়, ঠিক আছে, মস্তিষ্কের আবরণের না, মস্তিষ্কের প্রদাহ, সেটা হচ্ছে এনকেফালাইটিস, তখনও অস্বাভাবিক ইলেকট্রনিক সিগন্যাল হয়। জন্মগত মস্তিষ্কে বিক্রিয়া থাকতে পারে, মস্তিষ্কে কোনো টিউমার থাকতে পারে, যে টিউমারটা তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছে, এই কারণে হয়। চিকিৎসা দেখো, রোগে অজ্ঞান হয়ে পড়বে লক্ষণ, হ্যাঁ, হাত পা কাঁপাকাঁপি করবে, অনেক সময় জিহ্বায় কেমন লাগে, যেগুলো রোগীর ঠোঁট কেটে যায় বা পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে, কারণ কাঁপাকাঁপি করতে তো হুঁশ জ্ঞান নাই, তখন ডাক্তারের কাছে নিতে হবে। অনেক ওষুধপত্র আছে, ওষুধপত্রে কাঁপাকাঁপি থামানো হয়, এবং পরে কি উন্নত জাতের চিকিৎসা করতে হয়। পার্কিনসন ডিজিজ, ডোপামিন কমে যাবে, ঠিক আছে। এই যে দেখো, আমরা দেখছি ডোপামিন কমে যাবে, স্নায়ু কোষগুলো তাদের কার্যকারিতা আস্তে আস্তে হারিয়ে থাকবে, এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে হয়। তো বয়স বাড়ার সাথে সাথে এফিসিয়েন্সি এমনিতেই কমতে থাকে, তখন দেখবে এরকম দেয় কোডোপা, ওষুধ টষুধ দেয়। এপিলেপসি কি? ডোপামিন কি? ডোপামিন হচ্ছে একটা নিউরো হরমোন, নিউরো ট্রান্সমিটার, ট্রান্সমিটার, ঠিক আছে, যেটা কি করে, উদ্দীপনা বহন করে, এটা হচ্ছে ডোপামিন।
মস্তিষ্কের কোনটির অভাবে পার্কিনসন হয়? ডোপামিন আমরা পড়ছি। পেশি নড়াচড়ার সহায়তার জন্য স্নায়ুকোষ নিচের কোন নির্যাসটি তৈরি করে? দেখো, পেশি নড়াচড়ার জন্য কি দরকার? নিউরন দিয়ে একটা উদ্দীপনা আসা দরকার। খেয়াল করো, আজ্ঞাবাহী নিউরন পেশির মধ্যে ঢুকছে। আচ্ছা, পেশির মধ্যে আসার পর তার একটা দূত বা মেসেঞ্জার দরকার না? সেই মেসেঞ্জার হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার বা ডোপামিন। এই ডোপামিন না থাকলে কি হবে? পেশি ঠিকঠাক মতো নির্দেশনা পাবে না, কাজ করতে পারবে না, কাঁপাকাঁপি হবে, কোনো কিছু ধরতে পারবে না ঠিক মতো, তার পেশি টান অনুভব করতে পারবে না, পেশি টান মেনটেন করতে পারবে না, তাই না? এপিলেপসি দেখো, মাংসপেশি নাড়াতে পারে না, রোগী অজ্ঞান হয়ে পড়ে, শরীরে খিঁচুনি হয়। মাংসপেশি নাড়াতে পারে না, এটা কোথায় হয়? প্যারালাইসিস হয়। বাকি দুইটা হয় কোথায়? আরে হ্যাঁ, কাইন্ড অফ যখন অজ্ঞান হয়েছে তখন তো মাংসপেশি নাড়াতে পারে না। আরফিন, এটা আমরা পড়ে ফেলছি, এগুলো ডান। মাদক দ্রব্য, সে নো টু এনি কাইন্ড অফ ড্রাগ ম্যাটেরিয়াল, বাদ। ঠিক আছে, সবাই এটা আজীবন মনে রাখবা। লক্ষণ কি দেখো, এক কথায় স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করা বন্ধ করে দিবে, তোমার ব্রেইন আগের মতো কাজ করবে না, তোমার মাংসপেশির টোন আগের মতো থাকবে না, কারণ এখানে টক্সিন সাবস্টেন্স থাকে, নিকোটিন গুলো কি করে? ব্রেইনের নিউরনকে তোমার বিষে পরিপূর্ণ করে ফেলে, এবং এট সাম টাইমস টক্সিন পাইতে পাইতে তখন নিউরনগুলো অকেজো হয়ে যায়, তখন ডোপামিনের কাজকে অ্যান্টাগনিস্টিক ভাবে থামায় দেয়। তো পার্কিনসন জোয়ান বয়স চলে আসবে। এগুলো কমন, তোমরা জানো। সেম 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 জিনিস, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আর পরীক্ষা না দিলে খবর আছে। আর পরীক্ষা দেওয়ার সময় পড়া হোক বা না হোক, ফিয়ারলেসলি পরীক্ষা দিবা, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, ভুল করতে করতে শিখবা। এবং এক্সামের মার্কস আমাকে জানাবো, ভাই আমি এত পাইছি, ভাই আমি হায়েস্ট পাইছি, ঠিক আছে, ভাই আমি 30 এত পাইছি, সিকিউ এত ভালো করছি ইনশাল্লাহ। ঠিক আছে, দেখবা সিকিউ আসবে নিউরন থেকে, আসবে প্রতিবর্তী ক্রিয়া থেকে আসবে। ঠিক আছে, মস্তিষ্কে বিভিন্ন ফাংশন থেকে এমসিকিউ আসবে, তারপর হচ্ছে ফাইটো হরমোনের ফাংশন থেকে বিভিন্ন এমসিকিউ আসবে। সো ভাইয়া যে সাজেশনটা প্রথমে দিয়েছে, খেয়াল করে দেখবা সব প্রশ্ন এখান থেকে আসছে। তো এই ছিল ক্লাস। অবশ্যই পুরো ক্লাস করবা, প্রথম অংশ এবং এই রেকর্ডের অংশ। তারপর হচ্ছে বই, বই থেকে পরীক্ষা যে ভুল হবে সেগুলো আবার রিভিশন। এটা হচ্ছে প্রসেস। এই 2 মাস আর কিছু ভাববা না, আর কিছু ভাববা না, আর কিছু ভাববা না, এই সেম রুটিনের মধ্যে দিয়ে বারবার যাওয়া। রেজাল্ট কি হবে না হবে পরে দেখা যাবে। এইভাবে যদি 2টা মাস কাটাতে পারো একদম ফোকাসড ওয়েতে, তোমার অবস্থা এখন যাই থাকুক না কেন, ইভেনচুয়ালি এটা A+ পাওয়ার মতো অবস্থা অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।